কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে আজ সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন ও প্রতীকী অনশন। ঢাবিতে বিকেলে বিক্ষোভ কর্মসূচি। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে এনসিপির সংহতি। চলতি অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৮%। আগামী বছর দাঁড়াবে ৬.৫। পূর্বাভাস IMF এর এবছর মূল্যস্ফীতি 10% থাকলেও আসছে বছর নামবে অর্ধেকে। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। কোনোভাবেই থামানো যাচ্ছে না ঢাকা সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের। 6 মাসে এই 3 কলেজের শিক্ষার্থীরা মারামারি সংঘর্ষে জড়িয়েছেন প্রায় 120 বার। বেশিরভাগ ক্ষেত্রেই ইগো ও হিরোইজম থেকে সংঘাতের সূত্রপাত। কলেজ কর্তৃপক্ষ বলছে জড়িতদের টিসি দেওয়ার পাশাপাশি এই 3 কলেজে যেন ভর্তি হতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর পুলিশ বলছে সংঘর্ষ হলেই এখন থেকে মামলা করা হবে। রাজধানীর অন্যতম ব্যস্ত ব্যবসায়িক এলাকায় 1.5 কিলোমিটারের মধ্যে অবস্থিত 3টি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সিটি ও আইডিয়াল কলেজ। 3 প্রতিষ্ঠানের শিক্ষার্থী 20 থেকে 25 হাজার। শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি মারামারি থেকে মাঝে মাঝেই রণক্ষেত্রে রূপ নিচ্ছে মিরপুর সড়কের নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত। কখনো কখনো ছড়িয়ে পড়ছে সড়কের দুই পাশের গলিতেও। তুচ্ছ কারণ নিয়ে কিছু বকাটা ছেলে পেলে আছে, এদের জন্য আমাদের উভয় কলেজের সুনাম ক্ষুণ্ণ হয়। একাধিক সংঘর্ষ পর্যালোচনা করে দেখা যায় এসব এলাকার বিভিন্ন কোচিং সেন্টারে পড়ালেখা করে এই 3 কলেজের শিক্ষার্থীরা। সেখানে কথা কাটাকাটি, চায়ের দোকানে বসা নিয়ে দ্বন্দ্ব, প্রেম ঘটিত বিষয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের মতো বিষয়গুলো সংঘাতের নেপথ্য কারণ। তুচ্ছ কারণ নেই, অকারণে ওরা মারামারি করে। এক পক্ষ ঝামেলা লাগে, কিছু করলে আরেকজন এটার সাথে সংঘর্ষ হয়ে যায়। ইচ্ছার বিরুদ্ধে এগুলো হয়ে থাকে। হ্যাঁ, শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন গুটি কয়েক উচ্ছৃঙ্খল ছাত্রের জন্য সুনাম ক্ষুণ্ণ হচ্ছে 3 কলেজেরই। এত অল্পতেই কেন ওরা এত উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে? এটা আসলে আমাদেরও হয়তো শিক্ষা দেওয়ার অভাব আমি মনে করি। ভুল করতেছে, এটার জন্য তারা বুঝতে পারে, সেই ভুলটা তাকে বুঝাইতে হবে। এতে নিরাপত্তাহীনতায় 3 কলেজ এলাকার বাসিন্দারা, ক্ষতির মুখে ব্যবসায়ীরাও। মারামারি তারা ইট পাটকেল সরে, আমরা যারা হাঁটে আমাদের রিক্সের উপর আমরা যাই। আর 3টা থানার সমন্বয়ে তারা যদি যথেষ্ট ভূমিকা নিত, এটা একটা সমাধান সুষ্ঠুভাবে হইতো। সংঘর্ষ থামাতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন দায়বদ্ধতা আছে কলেজ প্রশাসন ও অভিভাবকদের। তিক্ততার পর্যায়ে চলে গেছে এটা, যাদের দায়িত্ব এখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এবং পাবলিককে সিকিউর করা, তাদের নিরাপত্তা, তাদের জানমাল, তাদের স্বাভাবিক চলাফেরা। আমি মনে করি এই সরকারকে এখন এই কাজগুলো করতে হবে। কলেজ কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের মারামারি বন্ধে 3 কলেজ মিলে কমিটি গঠন করে নিয়মিত টহল দেওয়া হচ্ছে। তদন্তে দোষী হলে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। ক্লাসে গিয়ে ওদের মোটিভেশন দিচ্ছি, নিজেদেরকে নিরাপদ রাখো এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করো, বাবা মাকে স্বস্তিতে রাখো আর দেশবাসীকে একটু স্বস্তিতে রাখো। ঢাকা কলেজের শিক্ষকদের সঙ্গে, আইডিয়াল কলেজের শিক্ষকদের সঙ্গে, ওদের প্রশাসনের সঙ্গে আমরা আলাপ আলোচনা করি। আমরা যৌথভাবে মহড়া দেই, ইনভিজিলেন্স টিম আমরা গঠন করি। সিটি কলেজ থেকে যদি টিসি দেওয়া হয় তখন সে এসে আইডিয়াল কলেজে ভর্তি হয়ে যায়। আইডিয়াল কলেজ থেকে টিসি দিলে গিয়ে নূর মোহাম্মদে গিয়ে ভর্তি হয়ে যায়। সিদ্ধান্ত নিয়েছে এই 5 কলেজের মধ্যে যদি কোনো ছাত্র টিসি দেওয়া হয়, এই 5 কলেজের কেউই তাদেরকে অ্যাডমিশন নেবে না, ভর্তি নেবে না। পুলিশ বলছে প্রতি মাসে ঢাকা কলেজ 7 থেকে 8টি, সিটি কলেজ 6 থেকে 7টি আর আইডিয়াল কলেজ 5 থেকে 6টি মারামারি সংঘর্ষে জড়াচ্ছে। মিছিলে যারা থাকে অনেকে কিন্তু জানেও না যে কি কারণে তারা আসছে, রাস্তায় কি কারণে আসছে, কি কারণে তারা পরস্পরের সাথে মারামারি লাগছে। নিজস্ব উদ্যোগে কিন্তু আমরা 2-3টা মামলা নিয়েছি, যেন এটা পরবর্তীতে এই মামলার ভয়ে হলেও যেন তারা একটু শান্ত হয় আর কি। শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে কাজ করছে সেনাবাহিনীও। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে আজ সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে কুয়েট বাগজাতে শাহবাগ ব্লকের থেকে এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে মিল রেখে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতীকী অনশন পালনেরও আহ্বান জানান শিক্ষার্থীরা। আর বিকেল 3টায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করবেন তারা। এর আগে মঙ্গলবার রাত 10টার দিকে টিএসসি থেকে মিছিল নিয়ে এসে শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় কুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবিতে স্লোগান দেন তারা। এরপর কর্মসূচি ঘোষণা করে রাত 12টায় শাহবাগের সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। গেল 18 ফেব্রুয়ারি
কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার পর অচল অবস্থা বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। আলোচনা সব পথ বন্ধ হয়ে গেছে। একমাত্র দফা, এক দাবি, কুয়েট ভিসি মাসুদকে পদত্যাগ করতে হবে। তাদেরকে মৃত্যুর মুখে রেখে আমরা ক্লাস করতে পারি না। এজন্য আগামীকাল সকল ধরনের ক্লাস বর্জনের আহ্বান জানাচ্ছি। আগামীকাল বিকাল 3টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে কুয়েট ছাত্রদের ওপর হামলার ঘটনায় ভিসির পদত্যাগ ও ইউজিসির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার রাতে বাংলা মোটরের এনসিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের নেতারা। এ সময় তারা বলেন, গত 18 ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বহিরাগতদের হামলার ঘটনায় 1.5 শতাধিক শিক্ষার্থী আহত হন। ঘটনার প্রায় 2 মাসেও হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপরন্তু 37 শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রশ্নবিদ্ধ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভিসির পদত্যাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এনসিপি। সেই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে ইউজিসি নেতৃত্বে তদন্ত কমিটি গঠনেরও আহ্বান জানিয়েছে দলটি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য জনাব মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের কাছে দাবি জানায়, অনতিবিলম্বে কুয়েটে চলমান অচল অবস্থা নিরসন করে হল খুলে দেওয়া হোক। সার্বিক বিষয়ে ইউজিসির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সংকট সমাধানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে এনসিপি। নির্ধারিত ছুটি, প্রাকৃতিক দুর্যোগ, পাবলিক পরীক্ষা ও রাজনৈতিক অস্থিরতায় বছরের অর্ধেকের বেশি সময় বন্ধ থাকছে স্কুলের ক্লাস। 14 মাসে 427 দিনে ক্লাস হয়েছে মাত্র 148 দিন। এমন পরিস্থিতিতে সন্তানের পড়ালেখা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। আলাদা পরীক্ষা কেন্দ্র নির্মাণ সহ অনলাইন শিক্ষা কার্যক্রম জোরদার করে ক্লাসের ক্ষতি পুষিয়ে নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা অধিদপ্তর। শাকির আহমেদের রিপোর্ট। টানা 40 দিনের ছুটি শেষে এপ্রিল থেকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা থাকলেও এই প্রতিষ্ঠানটি এসএসসি পরীক্ষা কেন্দ্র হওয়ায় আবারও প্রায় 1.5 মাসের বন্ধের কবলে। এতে করে শিক্ষার্থীরা ক্লাসের দেখা পাচ্ছে না টানা প্রায় 3 মাস। এই অবস্থা হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানের। এখানেই শেষ নয়, আগামী জুন মাসে এইচএসসি পরীক্ষার কারণে আরেক দফা 1 মাস বন্ধ থাকবে কলেজ ও কলেজ সংযুক্ত স্কুল। 40 দিন গেল রমজানের বন্ধ, আবার একদিন খুলে দেখেন আবার এসএসসি পরীক্ষার বন্ধ। বাচ্চাদের লেখাপড়া লাগে সম্পর্ক নাই। জরিপ বলছে 2023 সালের আগস্ট থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত 14 মাসের 427 দিনের মধ্যে মাত্র 148 দিন স্কুল খোলা ছিল। আর পূর্ব নির্ধারিত ছুটি, প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতায় 279 দিন স্কুল বন্ধ ছিল। 427 দিনের মধ্যে মাত্র 148 দিন স্কুল খোলা ছিল, সেটা সরকারি হিসাবে। বাট বাস্তবে আরো কম খোলা ছিল। তারা স্কুলে যায় না, বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হয়ে। শুক্র ও শনিবার সহ বন্ধের দিনগুলোতে পাবলিক পরীক্ষা নেওয়া হলে মাসের পর মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সংস্কৃতি থেকে অনেকটাই নিষ্কৃতি পাওয়া সম্ভব বলছেন শিক্ষা বিশেষজ্ঞরা। বন্ধের দিনগুলোতে কিন্তু এই সমস্ত পাবলিক পরীক্ষাগুলো যদি আয়োজন করা যায় তাহলে কিন্তু শিক্ষার্থীদের এই যে বিদ্যালয় বন্ধের যে উৎসব, এটি কিন্তু হয় না। তবে ক্লাস বন্ধ থাকায় যে ঘাটতি হচ্ছে তা পুষিয়ে নিতে অনলাইনেও শিক্ষা কার্যক্রম জোরদারের পরিকল্পনা করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে এক্সাম সেন্টার তৈরি করে সেখানে সবগুলো পরীক্ষার যদি ব্যবস্থা করা যায়, এটা খুবই ভালো একটা কাজ হবে। ফলে শ্রেণী কার্যক্রম ব্যাহত আর হবে না। এক শিফটে ক্লাস, অন্য শিফটে পরীক্ষা নেওয়া হলেও সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এটাকে আমরা আরো জোরদার করব। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
গুম মানবাধিকার লঙ্ঘনের বিচারকে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার বিকেলে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে গুমের শিকার ব্যক্তি পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, গুম হত্যার চেয়েও ভয়ানক অপরাধ। ভয়াবহ এই অপরাধের বিচার নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান উপদেষ্টা। আপনারা জানেন খুবই হাই পাওয়ার আমাদের শ্রদ্ধেয় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটা গুম বিষয়ক কমিশন গঠন করা হয়েছে। কমিশন দিনরাত কাজ করছেন। স্পেসিফিক এবং ডেডিকেটেড কোনো আইন না থাকে তাহলে তো এটা কোনো মানে হয় না। আমরা কিছু এক্সপার্টের সাহায্যও নিয়েছি, কিন্তু আমরা সবচেয়ে বেশি যেটা ডিপেন্ড করি সেটা হচ্ছে আপনাদের ফিডব্যাকের উপর। ফ্যাসিবাদী শক্তি আবারও সক্রিয় হয়ে উঠছে উল্লেখ করে তাদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাটে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। দুপুর থেকেই জেলাগুলোতে আয়োজিত কর্মশালাস্থলে দলে দলে জড়ো হন নেতাকর্মীরা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্থানীয় নেতাকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। বলেন, বাংলাদেশের মানুষের জন্য যত ভালো কাজ হয়েছে তার ৭০% কাজ করেছে বিএনপি। আস্থা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অদৃশ্য অনেক শক্তি কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমরা যদি এই কাজগুলো না করি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, আমরা তাহলে আমাদের ৩১ দফা বাস্তবায়ন করতে হয় পারবো না। ঐকমত্য কমিশনের ৬৯১ প্রস্তাবের মধ্যে ৫% বিষয়ে একমত বিএনপি। তবে ৭৩টিতে আপত্তি আছে দলটির। ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে একথা জানান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, সংস্কার কোনো তাড়াহুড়ার বিষয় নয়, সবকিছু আইনানুগ ও সাংবিধানিক হতে হবে। ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত নিয়ে সংশ্লিষ্ট কমিশনের সঙ্গে আলোচনা শেষে মে মাসে শুরু হবে দ্বিতীয় দফার বৈঠক। ৫ কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে তৃতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি। মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদের এলডি হলে আসেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল। ঐকমত্য কমিশনের পক্ষে আলোচনায় অংশ নেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, সফররাজ হোসেন সহ অন্যান্যরা। বৈঠকের শুরুতে আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত নিয়ে সংশ্লিষ্ট কমিশনের সঙ্গে বৈঠক শেষে মে মাসের মাঝামাঝিতে শুরু হবে দ্বিতীয় দফার আলোচনা। ক্ষেত্র বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, অনেকগুলোর ক্ষেত্রে তারা নীতি নির্ধারকদের কাছে যাবেন, আলোচনা করবেন এবং পরবর্তী সময় আমাদেরকে জানাবেন। নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত এবং এই সমস্ত সুপারিশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্ত কেবলমাত্র এই টেবিল থেকে হতে পারবে না, কেন সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে তাদের নীতি নির্ধারকরা নিঃসন্দেহে অংশগ্রহণ করবেন। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার হতে হবে আইনানুগ ও সাংবিধানিক। এটা রাষ্ট্রের বিষয়, এটা রিপাবলিকের বিষয়, এটা সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়। এদিন সন্ধ্যায় আলোচনা শেষে সালাউদ্দিন আহমেদ জানান, ৫ সংস্কার কমিশনের প্রস্তাবনায় ৫% বিষয়ে একমত বিএনপি। আপত্তি রয়েছে ৭৩টিতে। ঐকমত্যের মধ্য দিয়ে জুলাই চার্টার প্রণয়নের পরামর্শ দেন তিনি। বিএনপি হচ্ছে সংস্কারের প্রথম প্রস্তাবক। এই সরকার গঠিত হওয়ার আরও ১.৫ বছর আগেই আমরা বিএনপির পক্ষ থেকে ৩১ দফা যে প্রণয়ন করেছি, তার মধ্যে মুদ্রা কথায় মূল কথাগুলো, প্রিন্সিপালগুলো লেট ডাউন করা আছে। এখন সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে এই সরকার আসার পরে, সেটা আমাদের কাজটা একটু এগিয়ে থাকলো এবং এই সংস্কার কমিশনের মধ্য দিয়ে যে সমস্ত রিপোর্টে জাতীয় ঐকমত্য সৃষ্টি হবে, সেগুলো আমরা অবশ্যই যারাই সরকারে যায় তারা পালন করতে বাধ্য থাকবে যদি চার্টার সই হয়। এর আগে ১৭ ও ২০ এপ্রিলও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি। করা দরকার জেলা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। মঙ্গলবার বিকেলে খবর নিশ্চিত করেছে পুলিশ সদর দফতর। এদিকে চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে ২৫ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিন জুলাই হত্যা মামলায় পলক, দীপুমণি সহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছেন গাজীপুরের আদালত। পুলিশের সাবেক মহাপরিদর্শক, আলোচিত সমালোচিত বেনজির আহমেদ। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালেই তিনি অবসরে যান। এরপরই একের পর এক থলের বিড়াল বের হতে থাকে। হোটেল, রিসোর্ট সহ নিজ এলাকায় গড়েছেন সম্পদের পাহাড়। র্যাব ও পুলিশের সর্বোচ্চ ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে অপকর্মের অনন্য নজির গড়েছেন বেনজির। দেশ ত্যাগের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পালিয়েছেন বিদেশে। দেশের বিচারহীনতার সংস্কৃতিতে যা আরও এক নজির সৃষ্টি করেছে। তবে ৫ আগস্টের পর জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছিল বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। ১১ জনের বিরুদ্ধে আনা হয়েছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, আর বেনজিরের নামে আনা হয়েছে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। এর মধ্যে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করল ইন্টারপোল। এদিকে ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে ২৫ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য মঙ্গলবার সকালে ৪ সপ্তাহ সময় আবেদন করে প্রসিকিউশন। এদিন ইন্সপেক্টর আরশাদ হোসেন এবং কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রোববার তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দেয় তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানান, ভিডিও ফুটেজ দেখে যাদের সম্পৃক্ততা মিলেছে তাদেরকেই অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাফিসিয়েন্ট সাক্ষ্য প্রমাণ থাকলে যে তদন্ত সংস্থা যেটা পেয়েছে আর কি, সেটার ভিত্তিতে আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল অর্থাৎ ফর্মাল চার্জ আমরা আদালতে দাখিল করব। সব কিছুকে সামনে রেখে তদন্ত করা হয়েছে। অধিকাংশ মামলার ক্ষেত্রেই যারা অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট বাহিনী যারা ছিল, অধিকাংশ ক্ষেত্রেই তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। তাদেরকেও সম্পৃক্ত করে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়াও চলমান আছে। চানখারপুলের স্পেসিফিক এই ৬ জন বিপ্লবীকে হত্যা করার যে ঘটনা, সেটার ভিডিও চিত্রে শুধুমাত্র পুলিশ বাহিনীকেই সম্পৃক্ত পাওয়া গিয়েছে। সে কারণেই এই মামলাতে ৮ জন পুলিশের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। অন্যদিকে জুলাই হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলক, দীপুমণি সহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছেন গাজীপুরের আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরের সময় তাদের দিকে ডিম নিক্ষেপ করা হলে দেখা দেয় উত্তেজনা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের দেশে ফেরাতে কার্যক্রম শুরু করেছে দুদক। এমনটাই জানিয়ে সংস্থাটির কমিশনার হাফিজ আহসান ফরিদ বলেন, দুর্নীতি মামলার পলাতক আসামিদের ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তির পাশাপাশি পাঠানো হচ্ছে চিঠি। একই সঙ্গে টিউলিপ সিদ্দিককে বাংলাদেশি নাগরিক হিসেবেই বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে প্রতিদিনই নিত্য নতুন দুর্নীতির নানা অভিযোগ জমা হচ্ছে দুদকে। ইতোমধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় ৬ মামলার চার্জশিট দাখিলের পর আদালত শেখ হাসিনা সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আদালতের আদেশের আলোকে আসামিদের কিভাবে ফেরাবে দুদক, এমন প্রশ্নে সংস্থাটির কমিশনার জানান, পলাতকদের দেশে ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তিসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য। এছাড়া আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আশা করব ইনশাআল্লাহ। এদিকে দুর্নীতির মামলার আসামি টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটেনের নাগরিক দাবি করলেও দুদক বলছে বাংলাদেশের নাগরিক হিসাবেই বিচারের মুখোমুখি করা হবে তাকে আমরা এখানে বিদেশি নাগরিক হিসেবে আমরা কনসিডার করে নিই। সো এখন যখন মামলা হয়ে গেল, এখন তো সে বিদেশি নাগরিক, যেহেতু আমাদের জানা হলো সে বাইরে অবস্থান করছে, সেজন্য আমাদের সরকারের পক্ষ থেকে অবশ্যই উদ্যোগ নেওয়া হবে যাতে তাকে ফেরত এনে এখানে বিচার কার্য করা যায়। এদিন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী ও মেয়ে আনিকার বিরুদ্ধে 18 কোটি টাকার অবৈধ সম্পদ ও 130 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে দুদক। জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে।
এদিকে আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে ৭,১২৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ ১১ জনকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে দুদকের কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। কৃষিতে ন্যানো ইউরিয়া সারের ব্যবহার কমাবে উৎপাদন ব্যয়, খরচ হবে মাত্র ২৩০ টাকা। বাণিজ্যিক ব্যবহারে রক্ষা পাবে মাটির উর্বরতাও দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত পেছালো আরও ৬ মাস। আবেদনের পরিপ্রেক্ষিতে টাস্ক ফোর্সকে এ সময় দেন উচ্চ আদালত। এ মামলায় ডিবি হেফাজতে থাকা নথি পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানায় রাষ্ট্রপক্ষ। এরপরে ডিএমপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় নথি পড়েনি। একই কথা জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। ৪৮ ঘন্টার মধ্যে সাংবাদিক দম্পতি সাগর রুনির খুনিদের খুঁজে বের করার কথা থাকলেও কেটে গেছে ১৪ বছর। ৫ আগস্টের পর চাঞ্চল্যকর এই হত্যার জট খুলতে হাইকোর্টের দ্বারস্থ হয় রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার হাইকোর্টে এসে রাষ্ট্রপক্ষ জানায়, পুরনো মামলা হওয়ায় অনেক নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। ৫ আগস্ট ডিবি অফিসে অন্যান্য নথির সঙ্গে পড়েছে এই মামলার কিছু নথিও। তদন্তের অগ্রগতির কথাও জানায় রাষ্ট্রপক্ষ। শেষ করতে সময় চাওয়া হয় ৯ মাস। আদালত ৬ মাস সময় মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। তবে নথি পুড়ে যায়নি বলে জানিয়েছে পিবিআই। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও খুদে বার্তার মাধ্যমে জানিয়েছে নথি পুড়ে যাওয়ার তথ্যটি সঠিক নয়। না, কোনো নথি হারায়নি। জিনিসটা হচ্ছে ডিবির অনেক অফিসার চেঞ্জ হয়ে গেছে। এই অফিসারগুলোকে ট্রেস আউট করে নিয়ে এসে ওনাদের সাথে কথা বলে ওনাদের সাথে সবকিছু করে কাজ করছে, এর জন্য সময় লাগছে জিনিসটা। এদিকে সরকার পরিবর্তন হলেও তদন্তের ধীর গতিতে হতাশ রুনির পরিবার। নথি পুড়ে যাক, হারিয়ে যাক বা পরবর্তীতে সেটা আছে বলা, এই যে বলার একটা এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আসলে আমাদের খুবই হতাশ করে। ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে তাদের নিজ বাসায় হত্যা করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থ বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৮%। তবে আগামী বছরই তা বেড়ে দাঁড়াবে ৬.৫%। এমনই পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে আরও জানানো হয়েছে, চলতি বছর মূল্যস্ফীতি 10% থাকলেও আগামী বছর তা নামবে 5.2%। চলতি বছর দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি ৩.৮% হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। তবে আগামী বছরই তা বেড়ে 6.5% দাঁড়াবে বলে মনে করে সংস্থাটি। গেল বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস 4.2% দিয়েছিল IMF। চলতি বছর বাংলাদেশের সাধারণ মূল্যস্ফীতি 10% থাকলেও আগামী বছর তা 5.2% নেমে আসবে বলে বিশ্লেষণ IMF-এর। IMF-এর পূর্বাভাস বৈশ্বিক গড় জিডিপি প্রবৃদ্ধি হবে 2.8%, যা 3% দাঁড়াতে পারে আগামী বছর। এদিকে বিশ্ব শুল্ক যুদ্ধ শুরু করা মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 1.8%, যা গেল জানুয়ারিতে দেয়া IMF-এর পূর্বাভাসের চেয়ে 0.9% পয়েন্ট কম বলে জানানো হয়েছে। পূর্বাভাস কমানোর কারণ হিসেবে বর্তমানে দেশটির অস্থিতিশীল নীতি কৌশলকে দায়ী করেছে IMF। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 24 ঘন্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভরিতে 5,342 টাকা বাড়িয়ে 1 ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম 1,77,888 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। স্বর্ণের এই বর্ধিত দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। বুধবার থেকেই কার্যকর হবে নতুন এই দাম। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে নতুন দাম। রেকর্ড করেছে রূপার দামও। ভরিতে 268 টাকা বাড়িয়ে 1 ভরি 22 ক্যারেটের রূপার দাম 2,846 টাকা। কৃষিতে ন্যানো ইউরিয়ার ব্যবহার ব্যাপকভাবে কমাবে ফসলের উৎপাদন খরচ। এই সারের উদ্ভাবক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের দাবি, 4,200 টাকার গতানুগতিক ইউরিয়া সারের পরিবর্তে ন্যানো ইউরিয়া ব্যবহার করলে খরচ হবে মাত্র 230 টাকা।
উদ্যোক্তারা বলছেন, বাংলাদেশে উপযুক্ত বিবেচনায় গবেষণা পর্যায়ে সফল এই সারের বাণিজ্যিক ব্যবহারে শুধু খরচই কমবে না, রক্ষা পাবে মাটির উর্বরতাও। কৃষিতে ন্যানো ইউরিয়া ব্যবহার বাড়াতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিচ্ছেন কৃষিবিদরা। বগুড়া ঘুরে রিপোর্ট করেছেন MS আরেফিন। দেশের প্রধান খাদ্য ভাতের চাহিদা মেটাতে বছরে ধান উৎপাদন হয় প্রায় 6 কোটি মেট্রিক টন, আর তা উৎপাদনে প্রতি বছর কৃষি জমিতে ব্যবহার হয় প্রায় 30 লাখ টন ইউরিয়া সার, যার 80% পূরণ হয় আমদানির মাধ্যমে। বিশাল অঙ্কের এই সার আমদানিতে যেমন বাড়ছে বৈদেশিক মুদ্রার ব্যয়, তেমনি রাসায়নিকের ব্যবহারে কমে যাচ্ছে ফসলি জমির উর্বরতাও। এ সমস্যার সমাধান দিতে পারে ন্যানো ইউরিয়ার ব্যবহার। এক বস্তা ইউরিয়ার দাম গভর্নমেন্ট 90 থেকে 96 টাকা কেজি দরে ইম্পোর্ট করে, সেই হিসাবে দাম হয় প্রায় 4200 টাকা 1 বিঘা জমি চাষ করতে। আমাদের খরচ হবে 230 টাকা। কমার্শিয়াল ইউরিয়া দেয় যেমন বেজাল ডোজ হিসাবে কিংবা হাত দিয়ে স্প্রে করে, আমাদের এটা স্প্রে করতে হবে, ফোলিয়ার স্প্রে। গবেষকের দাবি, এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার উদ্ভাবন। বগুড়ার শেরপুর উপজেলা ঘুরে দেখা গেল পরীক্ষামূলকভাবে মাঠ পর্যায়ে হচ্ছে এর ব্যবহারও। দীর্ঘ 7 বছর ধরে আমেরিকার বহু গবেষণা প্রতিষ্ঠানে পেপার পাবলিকেশন করছি এটার ইম্প্যাক্ট হিসেবে, এবং এটা অ্যাপ্রুভ। বোস্টনে কোলাবায়ো আর মিনেসোটাতে টেট্রাম্যাক্স এই কোম্পানি দুটোতে গবেষণালব্ধ প্রোডাক্ট নিয়ে গেছে এবং তারা সার্টিফাইড করেছে, এবং তারা খুবই ইন্টারেস্টেড যে বাংলাদেশের প্রযুক্তি ইউএসএতে নিয়ে যাওয়ার জন্য। উদ্যোক্তারা বলছেন, ন্যানো প্রযুক্তির ব্যবহার কৃষি জমির উর্বরতা রক্ষার পাশাপাশি কমাবে উৎপাদন ব্যয়ও। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিয়া ইন্ডাস্ট্রি পার্টনারশিপের একটা একটা পার্ট হিসেবে আমরা কাজ করছি, এবং ইন্ডাস্ট্রির পার্টে আমরা এটাকে আপস্কেলিং করব এবং তারা আমাদেরকে যত রকমের টেকনিক্যাল সাপোর্ট আছে সেটা প্রদান করবে। কৃষিবিদরা বলছেন, বাণিজ্যিকভাবে ন্যানো প্রযুক্তির ব্যবহার বাড়াতে প্রয়োজন সরকারের প্রত্যক্ষ সহায়তা। ন্যানো ইউরিয়া সারা ওয়ার্ল্ডে ব্যবহৃত হচ্ছে, এমনকি আমাদের প্রতিবেশী দেশ ভারতও আছে। বাংলাদেশে এই ধরনের সফিস্টিকেটেড ম্যাটেরিয়াল ব্যবহার করার স্টাডি পূর্বে হয়নি। দস্তা, বোরন, সালফার, মলিবডেনাম, অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট সারের যেটা কেজি কয়েকশো টাকা, ওইগুলি ন্যানো করতে হবে, গবেষণা করতে হবে অনেক। গেল বছর 16,23,000 টন ইউরিয়া আমদানিতে ব্যয় হয়েছে 7,169 কোটি টাকা। গতানুগতিক ইউরিয়া সারের ব্যবহার কমিয়ে ন্যানো ইউরিয়া সারের ব্যবহার বাড়ানো গেলে ফসল উৎপাদনে ব্যয় অন্তত 50 গুণ কমানো সম্ভব বলে মনে করছেন এ প্রযুক্তি সংশ্লিষ্টরা। MS আরিফিন, সময় সংবাদ, বগুড়া। আলু সহ অন্যান্য ফসল সংরক্ষণে বগুড়ায় 67টি অহিমায়িত মডেল ঘর নির্মাণ করেছে কৃষি বিপণন বিভাগ। কোনো রকম বিদ্যুৎ সংযোগ ছাড়াই এসব ঘরে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত 35 মেট্রিক টন ফসল সংরক্ষণ করা যায়। এতে সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে বলে জানান কৃষক। কৃষি বিভাগ বলছে, অহিমায়িত মডেল ঘর নির্মাণে সমবায় বিপণন বৃদ্ধি পাচ্ছে কৃষকদের মাঝে। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। ছোট কুড়ে করে বস্তায় বস্তায় মজুত করা হয়েছে আলু। নাম দেওয়া হয়েছে অহিমায়িত মডেল ঘর। কোনো রকম বিদ্যুৎ সংযোগ ছাড়াই এ ঘরে মাসের পর মাস ফসল সংরক্ষণ করা যায়। বগুড়ায় এবছর 13 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। জেলার চাহিদা 3 লাখ মেট্রিক টন মিটিয়ে 42টি হিমাগারে সংরক্ষণ করা যায় মাত্র 4 লাখ মেট্রিক টন। এ কারণে অনেকে বাধ্য হয়ে দ্রুত আলু বিক্রি করায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। সংকট সমাধানে এবছর জেলায় 67টি অহিমায়িত মডেল ঘর নির্মাণ করে দিয়েছে কৃষি বিপণন বিভাগ। 1,500 কৃষক প্রায় 2200 মেট্রিক টন আলু বিনা খরচে এসব ঘরে সংরক্ষণ করেছেন। প্রতিটি মডেল ঘরে 35 মেট্রিক টন করে আলু সংরক্ষণ করা যাবে 3 থেকে 4 মাস। আবহাওয়া ভালো থাকলে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত রাখা যাবে। এতে সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে বলে জানান কৃষক। বাজারে বিক্রি করে যখন তখন পাচ্ছি, আমরা স্টোরে রাখলে 8 টাকা কেজি ভাড়া দিতে হয়। যে মডেল ঘরটি দেওয়া হয়েছে এখানে, এই ঘর দেওয়াতে আমাদের আলু রাখার জন্য খুবই সুবিধে। আলু উত্তোলন থেকে 5-6 মাস এখানে রাখতে পারবি এবং তারা ন্যায্য মূল্য পাবে। কৃষি বিভাগ বলছে, অহিমায়িত মডেল ঘর নির্মাণে সমবায় বিপণন বৃদ্ধি পাচ্ছে কৃষকদের মাঝে। কোল্ড স্টোরেজে যেমন তাকে আগে আলু ঢোকানোর আগে প্রি কুলিং করতে হয়, আবার বের করার পরেও শেডে রাখতে হয়, এখানে তার কিছুই করতে হচ্ছে না। সেই ইচ্ছা হলে তার ঘর থেকে আলু নিয়ে বিক্রি করতে পারছে। বগুড়ায় অহিমায়িত মডেল ঘর নির্মাণে বাঁশ, কাঠ, ঢিউটিন, সিমেন্টের পিলার ও তাপ শোষণে ককশিট ব্যবহার করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে 2.5 লাখ টাকা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। নওগাঁয় শুরু হয়েছে বোরো মৌসুমের ধান কাটা। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের স্বপ্ন দেখছেন কৃষক। তবে ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় তারা। বৈরী আবহাওয়ায় বিপর্যয় ঠেকাতে ধান 80 ভাগ পাকলেই কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। রকিবুল ইসলামের ছবিতে MR রকি রিপোর্ট। বিস্তীর্ণ বিল এলাকায় সোনালী ধানের গালিচা।
ঝিরঝির হাওয়ায় দুলছে পাকা ধান, ঘাম ঝরানো ফসল কেটে তুলতে ব্যস্ত কৃষক। নওগাঁয় জানুয়ারির প্রথম সপ্তাহে রোপণ করা হয় এসব ধান। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের স্বপ্ন দেখছেন কৃষক। ধান কাটা মারায় এখন ব্যস্ত কৃষক ও শ্রমিকরা। তবে ন্যায্য মূল্য নিয়ে শঙ্কার কথা জানান তারা। বাজার মূল্য আমাদের এরকম থাকলে আশা করা যায় একটু ভালো, আর চেয়ে যদি না কমে। আমরা ধানের দাম পাই না তো, এখন ধান আমরা কাঁচা ধান কাটবো 1000 টাকা এমন বিক্রি হবে, ওরা ব্যবসায়ীরা ঠিকই 1200-1300 বেচছে। 1 বিঘা জমি হলো মনে করো যে 14 থেকে 15,000 টাকা খরচা হয়ে যায়। এটা লেবারের দাম মনে করেন যে 700-800 টাকা লেবার পড়া যায়। তবে বৈরী আবহাওয়ায় বিপর্যয় ঠেকাতে ধান 80% পাকলেই কেটে তোলার পরামর্শ কৃষি বিভাগের। যে কোনো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে যেন এই ফসল নষ্ট না হয়, সেক্ষেত্রে আমরা 80% ধান পেকে গেলেই সেই ধান আমরা কর্তনের পরামর্শ দিচ্ছি। ধান কাটা মারাইয়ের জন্য এবছর নওগাঁয় 90টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন কাজ করবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মৌসুমে জেলায় 1,93,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে, যেখান থেকে 12 লাখ মেট্রিক টন ধান পাওয়ার আশা করা হচ্ছে। নওগাঁর দুবলহাটি মাঠ থেকে এমআর রকি, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে, ফসলি জমি কেটে তৈরি করা হচ্ছে পুকুর। রাজশাহীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দিনে দুপুরেই চলছে খনন। নির্বিকার প্রশাসন, কয়েক বছরে কমেছে খাদ্যশস্যের উৎপাদন। সচিবালয়ের আলাপ আলোচনার প্রেক্ষিতে এবং কমিটি গঠনের আশ্বাসে 48 ঘন্টার আলটিমেটাম এবং মার্চ টু ঢাকা কর্মসূচি স্থগিত করেছে কারিগরি শিক্ষার্থীরা। আপাতত চলবে প্রশাসনিক কার্যক্রম, আরও 2-1 দিন বন্ধ থাকতে পারে পাঠদান কর্মসূচি। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের শিক্ষার্থীরা। তারা জানান, তাদের 6 দফা বাস্তবায়নে যে কমিটি গঠনের আশ্বাস দেওয়া হয়েছে, সে কমিটি গঠন এবং কমিটির কার্যাবলী পর্যালোচনা করবেন তারা। তা মনোপুত না হলে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা জানান, তাদের সার্বিক কর্মসূচি সাময়িক স্থগিত করেছেন তারা। ক্রাফট ইনস্ট্রাক্টরদের প্রবেশ আগের মতোই নিষিদ্ধ থাকছে এবং যে রায়টি স্থগিত করা হয়েছে সে রায়টি পরিপূর্ণভাবে বাতিল চান কারিগরি শিক্ষার্থীরা। সচিবালয়ের যে সিদ্ধান্ত এবং সচিবালয় থেকে যে গৃহীত কমিটি, সেই কমিটিকে আমরা অবশ্যই মান্য করি এবং সম্মান করি। সেই জায়গা থেকে আমাদের এই আন্দোলনকে আপাততভাবে আমরা স্থগিত করছি। যদি উল্লেখিত 6 দফা দাবির বাস্তবায়ন ও কারিগরি শিক্ষা সংস্থার কমিশন গঠন যথাযথভাবে না হয় কিংবা প্রক্রিয়ায় গড়িমসি লক্ষ্য করা যায়, তাহলে পুনরায় বিক্ষোভ ও আন্দোলন আরও বেগবান করতে বাধ্য হবে। সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, যে সকল পলিটেকনিক ইনস্টিটিউট প্রশাসনিক ভবনে তালাবদ্ধ করেছেন, তারা প্রশাসনিক ভবনে তালা উন্মুক্ত করে দেন এবং প্রশাসনিক কার্যক্রম ক্যাম্পাসে চালানোর সুযোগ করে দেন। সমাবর্তনের পর চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্থানান্তরের আশ্বাসে আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষার্থী। মঙ্গলবার সন্ধ্যা 7:30টায় জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। 2.5 ঘন্টা মিটিংয়ের পর চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরিত করার সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ। বলা হয়, এ কর্মসূচি কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে সমাবর্তনের পর, তবে কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। প্রশাসনের আশ্বাসে রাত 1টার দিকে অনশনরত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন। নাগরিক সেবা নিশ্চিত করতে উত্তরা 12 নম্বর সেক্টরে গণশুনানি পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মঙ্গলবার বিকেলে ডিএনসিসি অঞ্চল 6-এর উত্তরা 12 নম্বর সেক্টরের কয়েকটি ওয়ার্ডের নাগরিকদের নিয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, মসজিদের ইমাম, ব্যবসায়ী, ছাত্র প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় মসজিদের সুষ্ঠু স্যানিটারি ব্যবস্থা, মশা নিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, অবৈধ ফুটপাত দখল, অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা। গণশুনানিতে অংশ নিয়ে ধীরে ধীরে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। অভ্যুত্থান পরবর্তী সময় দায়িত্ব দেওয়া হয়েছে, সুতরাং অভ্যুত্থানের একটা দায় আছে। সবাই মাঠে নেমেছে এই আগের জালেমকে বিদায় করার জন্য। আমার নিজের কাজের জবাবদিহিতা আপনাদের কাছে অনেক বেশি। আগে তো জবাবদিহির কোনো কালচার ছিল না। তো সুতরাং আমরা কি কাজ করছি, কিভাবে করছি, নিজেদের ইন্টারনাল
অর্গানাইজেশনের মধ্যে অনেক পরিবর্তন হচ্ছে, বাহিরের সার্ভিসগুলো আমরা অনেক জায়গায় দিতে পারছি না। কেন দিতে পারছি না সেই জবাবদিহিতাও আমি আপনার সাথে করতে চাই। ভোরের সময় আরও থাকছে। এবার চীনের বাজারে যাচ্ছে দেশের আম, খুশি চাঁপাইনবাবগঞ্জের চাষিরা। ন্যায্য মূল্য নিশ্চিতে সরাসরি বাগান থেকে রপ্তানির দাবি, সহযোগিতার আশ্বাস প্রশাসনের। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এবং বাংলা মাউন্টেইনারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের নেতৃত্বে পর্বতারোহী প্রকৌশলী কাউসার রূপক ও নুরুন্নাহার নিম্মি হিমালয়ের দুটি পর্বত চুল্লু ওয়েস্ট ও থরং অভিযানে যাবেন আগামী 24 এপ্রিল। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে তাদেরকে বাংলাদেশের পতাকা হস্তান্তর করেন আইইবির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজুকের চেয়ারম্যান ও আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন আইইবির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর সাব্বির মোস্তফা খান। আইইবির সদস্য পর্বতারোহী কাউসার রূপক ইতোমধ্যে ৬,৮১৪ মিটার উঁচু মাউন্ট আবা দাবালাম সহ হিমালয়ের ৩টি শৃঙ্গে সফলভাবে আরোহণ করেছেন। সপ্তাহ ব্যবধানে নওগাঁর পাইকারি বাজারে সব ধরনের সবজিতে দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে নওগাঁর পাইকারি সবজির বাজারে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। যেসব সবজি চাষি রয়েছে তারা মূলত উৎপাদিত এই সবজিগুলো এই আড়তে ভোর সকালে নিয়ে আসেন এবং গেল সপ্তাহের ব্যবধানে সবজির যে স্বাভাবিক যোগান তা কিছুটা আমরা এখানে কম দেখছিলাম এবং এই যোগান কমের কারণেই দরের উপর কিছুটা প্রভাব পড়েছে। সব ধরনের সবজির উপরই 10 থেকে 15 বা প্রকার ভেদে 20 টাকা পর্যন্ত বাড়তি দরের উত্তাপ কিন্তু আমরা এখানে দেখছি এবং এই সময়ে এখানকার যারা ব্যবসায়ী তারা বলছে যে যেহেতু গত এক সপ্তাহের ব্যবধানে যোগানটা কমে এসেছে এই কারণেই দরের জায়গাটা ঊর্ধ্বগামী। অন্যদিকে চাষিরা বলছেন যে গ্রীষ্মকালীন সময়ে এবার একটা টানা খরা কদিন কিন্তু এই এলাকায় প্রবাহিত হয়েছিল, ফলে বেশ কিছু সবজি উৎপাদনের এক ধরনের হোঁচট খেয়েছে এবং উৎপাদন কম হয়েছে। এই কারণে কিন্তু স্বাভাবিক এই সরবরাহের যে জায়গাটা এটা কিন্তু ব্যাহত হচ্ছে। তবে আমরা দেখছিলাম এখানে গত সপ্তাহে যে করল্লা বিক্রি হয়েছিল 35 থেকে 40 টাকা কেজি, আজকে সেটি কিন্তু 50 টাকা। অন্যদিকে টমেটো 40 থেকে 45 টাকা। অন্যান্য যেসব সবজি রয়েছে এই সবজিগুলোরও একই অবস্থা। ঝিঙ্গে প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকা, যেটা গত সপ্তাহে 40 টাকা বিক্রি হয়েছিল। এই বেগুন 35 টাকা বিক্রি হয়েছিল, সেই বেগুন কিন্তু এখন 50 টাকার উপরে। এই ধরনের আসলে পটল নতুন করে গ্রীষ্মকালীন সময়ে এসেছে, পটলের দামটা কিন্তু আমরা দেখছিলাম 45 টাকা থেকে 50 টাকা প্রতি কেজি এবং খুচরা বাজারে গিয়ে কিন্তু কিছুটা আরেক দফা বাড়তি দর কিন্তু ভোক্তাদের গুনতে হয়। খুচরা এবং পাইকারি বাজারের এই তারতম্য কিছুটা অস্বস্তি কিন্তু ক্রেতাদের ভিতর আমরা দেখছিলাম। তবে এবার জেলা কৃষি বিভাগ বলছে এই হঠাৎ করে আবহাওয়ার একটা ছন্দ পতনের কারণে স্বাভাবিক যে উৎপাদন তা কিছুটা ব্যাহত হওয়ার কারণে এরকম একটি হঠাৎ দরের জায়গাটা কিছুটা ঊর্ধ্বগামী। অন্যদিকে পেঁয়াজের দর কিন্তু হঠাৎ লাফিয়ে বেড়েছে। গত সপ্তাহে বিক্রি হয়েছিল পেঁয়াজ 35 থেকে 40 টাকা, সেই পেঁয়াজ কিন্তু খুচরা বাজারে আমরা দেখছি যে 60 টাকা বিক্রি হচ্ছে। এরকম একটি বাজারের ছন্দ পতন মূলত যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে হঠাৎ লাফিয়ে দর বৃদ্ধির জন্য কিছুটা বাড়তি দর তাদের এই মুহূর্তে গুনতে হচ্ছে। তবে যারা চাষি তারা বলছেন যে উৎপাদিত সবজির দরের জায়গাটা যদি কাঙ্ক্ষিত দর না মিলে সেক্ষেত্রে তারা কিন্তু উৎপাদনে কিছুটা ক্ষতিগ্রস্ত হবেন। সব মিলে দর ওঠান আমার এই চিত্র গত সপ্তাহ জুড়ে এই অবস্থা আমরা দেখছিলাম। এই ছিল নওগাঁর সবজি বাজারের সার্বিক বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁর পাইকারি সবজির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। ভরা মৌসুমেও অস্থির পেঁয়াজের বাজার। দাম বৃদ্ধির কারণ হিসেবে মজুতের প্রবণতাকে সামনে আনছেন কৃষক ও ব্যবসায়ীরা। তবে এটিকে নেতিবাচক হিসেবে দেখছেন না কৃষি কর্মকর্তারা, বরং উৎপাদন খরচের বিপরীতে ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি বছর জুড়ে চাহিদা যোগানের ভারসাম্য হিসেবে দেখছেন তারা। এদিকে বর্তমান দামকে যৌক্তিক উল্লেখ করে অতিরিক্ত মজুত ঠেকাতে সরকারকে সজাগ থাকার তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। পেঁয়াজ সবসময় খাবারের স্বাদ বাড়ালেও মাঝে মাঝে দামের ঝাঁজে চলে যায় ক্রেতার নাগালের বাইরে। দেশি পেঁয়াজ যেখানে পাওয়া যাচ্ছে পেঁয়াজের ঘাটতি দেখতেছি না, কিন্তু হঠাৎ করে পেঁয়াজের দাম এত বেড়ে যাওয়া এটা আমাদের জন্য আসলেই কষ্টকর। 320 টাকা পাল্লা 64 টাকা কেজি পড়ে যাইতেছে। মধ্যস্থতাভোগী যারা আছে এরাই আসলে ব্যবসাটা করছে, আর আমরা আমজনতা যারা আছি তারা কষ্টে আছে। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য, সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা, মাস ব্যবধানে 25 টাকারও বেশি। কারণ হিসেবে মজুত প্রবণতাকেই দায়ী করছেন পাইকার ও আড়তদাররা। পেঁয়াজের একটু সমস্যা হচ্ছে এবং আমরা খুচরা বিক্রেতাকে ঠিক মতো দিতে পারতেছি না। কৃষক
মজুদ যারা আছে সবাই স্টক করতেছে, রাখতেছে। গৃহস্থের কাছ থেকে মালটা কিনে নিয়ে স্টক করতেছে, মূলত এই কারণেই মোকামে মালটা একটু শর্ট। আসলে কি মজুদ বাড়ছে? দেশের বৃহৎ পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চল ফরিদপুর ও পাবনার কৃষক ব্যবসায়ীরা বলছেন স্বল্প মেয়াদী সংরক্ষণে ঝুঁকছেন অনেকেই। এতে চাপ পড়েছে বাজার সরবরাহে। 18-1900 এভাবে বাজার চলতেছে, এভাবে বাজার থাকলে কৃষক মোটামুটি ভালো থাকবে। স্টক পদ্ধতি মাল কিনতে হচ্ছে, এর বিনিময়ে বাজার দেওয়া। রাখি যদি না কেনে তাহলে পেঁয়াজের দাম তাড়াতাড়ি বাড়বে না। আগে 1300-1200 ছিল, এখন বর্তমান 2000-2100 বাজার। কৃষি বিভাগ বলছে দেশে বছরে পেঁয়াজের চাহিদা 32 থেকে 35 লাখ মেট্রিক টন। গেল অর্থ বছর 36 লাখ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে হয়েছে 34 লাখ টনের বেশি। আর 38 লাখ 21 হাজার টন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবার। কোন রকম ফলন বিপর্যয় ছাড়াই কৃষকের ঘরে উঠে গেছে গ্রীষ্মকালীন বা মরি কাটা পেঁয়াজ। এই অবস্থায় পেঁয়াজ সংরক্ষণে কোনো সংখ্যা দেখছেন না স্থানীয় কৃষি কর্মকর্তারা। আমরা কৃষকদেরকে বর্তমান যেটা পরামর্শ দিচ্ছি সেটা পেঁয়াজটিকে কিছুদিন সংরক্ষণ করতে পারলে এটা বাজার মূল্য কিছুটা আরো বৃদ্ধি পাবে। আমরা একটা প্রকল্পের আন্ডারে 2 মৌসুমে 2 অর্থ বছরে প্রায় 600 এয়ার ফ্লোয়ার মেশিন দিব, যাতে কৃষক তার পেঁয়াজটিকে সংরক্ষণ করতে পারে। এদিকে পেঁয়াজের বর্তমান খুচরা মূল্যকে যৌক্তিক বললেও দাম বৃদ্ধি যেন লাগামহীন হয়ে না পড়ে সেদিকে নজরদারির পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। 55-60 টাকা ভোক্তা পর্যায়ে, তো এটা খুব বেশি দাম না, এটা একটা স্বাভাবিক দাম। এর চাইতে যদি দাম না বাড়ে তাহলে আমাদের একদিকে যেমন ভোক্তা, অপরদিকে যেমন কৃষক, সবাই উপকৃত হবে। লক্ষ্য রাখতে হবে যে ব্যবসায়ী পর্যায়ে এবং আড়তদার পর্যায়ে দীর্ঘ সময় ধরে যেন পেঁয়াজটা ধরে রাখতে না পারে। স্থানীয় পর্যায়ে সংরক্ষণ প্রক্রিয়ায় ত্রুটি থাকলে দিন শেষে পেঁয়াজের সরবরাহ সংকটে পড়তে পারে বাজার। সেদিকে সজাগ থাকারও তাগিদ দিচ্ছেন তারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন ধ্রুব ব্যানার্জি। ধন্যবাদ আলিফ। রাজশাহীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছে প্রভাবশালীরা। প্রকাশ্যে এমন কর্মকাণ্ড হলেও নির্বাক প্রশাসন। এতে আবাদি জমির পাশাপাশি গত কয়েক বছরে কমেছে বিভিন্ন খাদ্যশস্যের উৎপাদন। ফসল উৎপাদন বাড়াতে কৃষকদের নতুন পুকুর খনন করতে নিষেধ করছে মৎস্য ও কৃষি বিভাগ। সেফুর রহমান রকেট রিপোর্ট। রাজশাহীর পবা উপজেলার বরগাছি বাজারের পাশে 16 বিঘা জমিতে চলছে পুকুর খননের কাজ। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফসলি জমি খনন করছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী। অভিযোগ উঠেছে প্রশাসনকে ম্যানেজ করে দিনের আলোতেই এই কাজ করছেন তারা। কয়েক দফা যোগাযোগ করা হলেও অভিযুক্তদের কেউ বক্তব্য দিতে রাজি হননি। এদিকে পুকুর খননকালে ক্যামেরার উপস্থিতি টের পেয়ে এক্সকেভেটর ফেলে পালিয়ে যান চালক। শুধু পবা নয়, রাজশাহীর প্রতিটি উপজেলা এবং নওগাঁ, নাটোর, বগুড়া ও পাবনায় চলছে পুকুর খননের মহা উৎসব। নওগাঁয় অবৈধভাবে পুকুর খননের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সম্প্রতি বিক্ষোভ মিছিলও করেছেন এলাকাবাসী। আগে এগুলোতে ধান চাষ হতো, এখন জোর করে ভূমিদস্যুরা আসে এখানে জোর করে এগুলো পুকুর কাটতেছে। এই বাঁধ যদি থাকে 2-4 হাজার বিঘা জমি নষ্ট হয়ে যাবে, কৃষকেরা মরে যাবে। অবৈধ দখল যারা করতে চাচ্ছে তাদের কাছ থেকে উন্মুক্ত করে জনগণের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হোক। এটি বিল ছিল, এটি সাধারণ দেশীয় মাছ চাষ হতো, মানুষজন মারতো, খাইতো, এটা ছিল এখানে। কৃষি জমিতে পুকুর খননের ফলে শতকরা 12% ফসলি জমির পাশাপাশি কমেছে বিভিন্ন খাদ্যশস্যের উৎপাদনও। তবে বিষয়টি স্বীকার করলেও এর সঠিক পরিমাণ নেই রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট দপ্তরে। তবে মৎস্য ও কৃষি বিভাগ বলছে কৃষকরা যেন নতুন পুকুর খনন না করে সেজন্য পরামর্শ দেয়া হচ্ছে। আমাদের বর্তমানে প্রায় 5.5 লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন হচ্ছে, তো আমাদের উৎপাদনের এখানে দরকার হচ্ছে 4.5 লক্ষ মেট্রিক টন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 1 লক্ষ প্রায় 10,000 বা 15,000 মেট্রিক টন মাছ বেশি উৎপাদন হচ্ছে। কিছু পুকুর খনন হয়েছে, তাছাড়া আমাদের যে মানুষের বাড়িঘর, মানুষ তো বাড়ছে, তার সঙ্গে বাড়িঘর করছে, কিছু রাস্তাঘাট হচ্ছে, নতুন নতুন স্কুল কলেজ হচ্ছে, বিভিন্ন কারণেই কিন্তু আমাদের এই যে প্রায় 5,000 হেক্টর জমি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই জমিগুলো আমাদের ফসলের আওতার বাইরে চলে গেছে। এ নিয়ে গতানুগতিক আশ্বাস প্রশাসনের। আমরা এটা মামলা করেছি, ওই মামলাটা চলমান আছে, বিজ্ঞ আদালতের বিবেচ্য বিষয়। এখন আমরা নিয়মিত মনিটরিং করছি। আমরা যখনই এই অবৈধভাবে পুকুর কাটা বা মাটি কাটার বিষয়ে আমরা সংবাদ পাচ্ছি, তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট ছাড়াও বিভিন্ন অভিযানের প্রেক্ষিতে শাস্তি প্রদান করা হচ্ছে। রাজশাহী বিভাগের আর জেলায় 2,61,483টি পুকুরে বছরে মাছের উৎপাদন হয় 5,52,000 মেট্রিক টন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।
যত্রতত্র আবর্জনা ফেলা হচ্ছে নাটোর পৌরসভায়। পৌরবাসীর অভিযোগ, মূল সড়কে ফেলা বর্জ্য মাঝে মাঝে অপসারণ করা হলেও বিভিন্ন উলিগুলির আবর্জনা টানা 1 সপ্তাহ পর্যন্ত অপসারণ করে না পৌরসভা কর্তৃপক্ষ। এতে দুর্গন্ধের পাশাপাশি ছড়াচ্ছে নানা জীবাণু। এ নিয়ে অভিযোগ করা হলেও মিলছে না কোনো প্রতিকার। তবে শিগগিরই সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। আল মামুনের পাঠানো তথ্য, রোকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। সড়কের পাশে উন্মুক্ত স্থানে ফেলা হয়েছে আবর্জনা। দুর্গন্ধের কারণে নাক চেপে সড়কে হাঁটছেন পথচারীরা। নাটোর পৌরসভার বেশিরভাগ এলাকায় যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। পৌরবাসীর অভিযোগ, মূল সড়কে ফেলা বর্জ্য মাঝে মাঝে অপসারণ করা হলেও বিভিন্ন অলিগলির আবর্জনা 1 সপ্তাহ পর্যন্ত অপসারণ করে না পৌরসভা কর্তৃপক্ষ। এতে দুর্গন্ধের পাশাপাশি ছড়াচ্ছে নানা জীবাণু। এ নিয়ে অভিযোগ করা হলেও মিলছে না কোনো প্রতিকার। প্রত্যেক রাইতে তুলে নেওয়ার কথা, এই ময়লা সপ্তাহেও তুলে না, 15 দিনেও তুলে না। বাতাসে দুর্গন্ধ মনে করেন ছড়ায় অত্যন্ত। আমাদের যাতায়াতের অনেক কষ্ট হয়, আশপাশে দোকানপাট আছে, এদেরও অনেক কষ্ট হয়। দুর্গন্ধ, নাক ধরে যাওয়া লাগে সুপার কলির মতো। এদিক দিয়ে দুর্গন্ধ ছড়ায় অতিরিক্ত, চলাফেরা করা খুব কষ্ট হয়। তবে শিগগিরই সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। 4টা গাড়ির মাধ্যমে, গার্বেজ ট্রাকের মাধ্যমে আমরা ময়লাগুলো অপসারণ করি। একটা গাড়ি গত 10 দিন ধরে নষ্ট হয়ে আছে, যার ফলে কিছুটা প্রবলেম হয়েছে। আমরা চেষ্টা করছি, প্রত্যেক ওয়ার্ডে একটা কমিটি করছি, প্রত্যেক ওয়ার্ডে ময়লা আবর্জনা দেখভালের জন্য। ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে, নাটোর শহরে স্থায়ী অস্থায়ী ডাস্টবিন থেকে আবর্জনা অপসারণের জন্য 4টি ট্রাক রয়েছে। প্রতি মাসে এই খাতে পৌরসভার খরচ প্রায় 4 লাখ টাকা। সময় সংবাদ, নাটোর। পটুয়াখালীতে হাটের টোল আদায়কে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার গলাচিপা উপজেলার চিকনিকান্দি এলাকায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানের সমর্থকরা হাটের টোল আদায়ের দাবি করলে বিরোধের সূত্রপাত হয়। নিখোঁজের 6 দিন পর কক্সবাজারের টেকনাফ থেকে সিলেটের 6 শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 9টার দিকে টেকনাফের রাজারছড়া পাহাড় থেকে তাদের উদ্ধার করে পুলিশ। গত 15 এপ্রিল কাজের উদ্দেশ্যে সিলেটে জকিগঞ্জ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বের হন পশ্চিম লোহার মহল গ্রামের 6 জন রাজমিস্ত্রি শ্রমিক। স্বজনরা জানিয়েছেন, পরদিন কক্সবাজারে পৌঁছার কথা জানালেও এরপর থেকেই তাদের মুঠোফোন বন্ধ। গত 6 দিনেও কারো খোঁজ মেলেনি। মুঠোফোন বন্ধের বিষয়টি প্রথম তাদের কাছে স্বাভাবিক লাগলেও টানা কয়েকদিন খোঁজ না থাকায় জিডি করতে যান জকিগঞ্জ থানায় পরিবারের সদস্যরা। বিষয়টি জানতে পেরে মোবাইলের লোকেশন ট্র্যাকিং করে 6 শ্রমিককে উদ্ধার করে পুলিশ। বগুড়ায় বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে কিশোরী ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগীর পরিবার জানায়, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে ছেলে বন্ধুর সঙ্গে বগুড়া সদরের একটি ইকো পার্কে ঘুরতে যান ভুক্তভোগী। সেখান থেকে প্রলোভন দেখিয়ে শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে ওই কিশোরের বিরুদ্ধে। বিকেলে বাড়ি ফেরার পথে কিশোরী অসুস্থ হয়ে পড়লে ছেলে বন্ধু পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বজনদের খবর দিলে পরে হাসপাতালে নেওয়া হয়। কোনো বাড়ি বা পার্কে নিয়ে যায়, তাকে দর্শন করার পর বাড়িতে আবার যাচ্ছিল, যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে মেয়ে কাছে নিয়ে এসে আমরা মেডিকেলে ভর্তি করাই। ইতিমধ্যেই আমরা আসামির নাম, ঠিকানা, তার ডিটেলস পেয়েছি। তাকে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি। সুনামগঞ্জের সুরমা নদীতে অভিযান চালিয়ে 40 লাখ টাকার ভারতীয় প্রসাধনী ও বিস্কুট জব্দ করেছে বিজিবি। চোরাচালানের পণ্য নিয়ে একটি ট্রলার যাওয়ার খবর পেয়ে বিজিবি ও টাস্ক ফোর্সের সদস্যরা নদীতে চলাচলকারী বিভিন্ন নৌযানে তল্লাশি চালায়। এক পর্যায়ে একটি যাত্রীবাহী ছোট ট্রলারের পাটাতনের নিচে লুকিয়ে রাখা ভারতীয় বিভিন্ন কোম্পানির প্রসাধনী সামগ্রী ও বিস্কুট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ এখনও আটক হয়নি।
নেত্রকোনায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে 4 যুবকের বিরুদ্ধে। এলাকাবাসী জানান, পৌর এলাকার পুকুরিয়ার দীর্ঘদিন ধরে স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার নাসিম মিয়া নামে এক যুবক। এ নিয়ে গ্রাম্য সালিশে মীমাংসা হলেও বন্ধুদের নিয়ে মেয়েটিকে উত্ত্যক্ত করত নাসিম। গত সোমবার বিকেলে বোনের বাড়ি যাওয়ার পথে মেয়েটিকে টেনে হিঁচড়ে নির্জন এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করে নাসিম সহ 4 জন। বাধা দেয়ায় মারধর করে তারা। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় বখাটেরা। পরে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সে তার খালাতো ভগ্নিপতি সহ তার বোনের বাড়িতে যাচ্ছিল। সেই সময়ে নাসিম সহ 4 বখাটে তাকে টানাটানি করে, যৌনপীড়ন করে। আমরা এই বিষয়ের সুষ্ঠু তদন্ত এবং এই আসামিদেরকে দ্রুততম সময় আইনের আওতায় আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। অভিনব কায়দায় পঞ্চগড়ে জুয়েলারি দোকান থেকে 50 ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী জানান, শহরের বানিয়াপাড়ায় মেয়ের বিয়ের জন্য গত কয়েকদিন ধরে গিনি হাউস জুয়েলার্সের দোকান বন্ধ রাখে মালিক লব বণিক। এ সুযোগে মঙ্গলবার ভোরে একটি সংঘবদ্ধ চক্র দোকানের তালা ভেঙে 50 ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এদিকে এই ঘটনার প্রতিবাদ ও চক্রটিকে গ্রেফতারের দাবিতে জেলার সকল জুয়েলারি দোকান বন্ধ রেখেছেন জুয়েলার্স ব্যবসায়ীরা। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পর চীনের বাজারে প্রথমবারের মতো সম্ভাবনা দেখা দিয়েছে দেশের আম রফতানির। এতে খুশি চাঁপাইনবাবগঞ্জের আম রফতানিকারক, বাগান মালিক ও উদ্যোক্তারা। সংশ্লিষ্টরা বলছেন, আম রফতানির প্রতিবন্ধকতা দূর করতে পারলে বৈদেশিক মুদ্রার নতুন দুয়ার খুলে দিতে পারে আম। আর কৃষি বিভাগ বলছে, আম রফতানির বাধাগুলো চিহ্নিত করে তা নিরসনে কাজ চলছে। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত কয়েক বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আম রফতানি হয়। এবছর চীনের বাজারে দেশের আম রফতানির সম্ভাবনা তৈরি হয়েছে। গত সপ্তাহে জেলার কয়েকটি আমবাগান এবং আম গ্রেডিং, শর্টিং, শোধন কেন্দ্র পরিদর্শন করেন চীন আমদানিকারকদের প্রতিনিধি। পরিদর্শন শেষে তিনি আম আমদানির আগ্রহ প্রকাশ করেন। এতে খুশি বাগান মালিক ও উদ্যোক্তারা। তারা বলছেন, কোনো রকম মাধ্যম ছাড়া সরাসরি বাগান থেকে চীনে আম রফতানি করতে পারলে নিশ্চিত হবে ন্যায্য মূল্য। আমাদের দেশ থেকে চীন আম নিতে যাচ্ছে বা আগ্রহ প্রকাশ করেছে, এটা যে আমাদের জন্য যারা আম উদ্যোক্তা আছে আমাদের জন্য চরম এটা খুশির খবর। তারা আসলে মূলত ফিজিবিলিটি বুঝতে আসছিলেন যে আমাদের ক্যাপাসিটি কেমন, আমার প্রোডাক্ট কোন কোয়ালিটির, এগুলো বুঝতে গেছে। তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। আমরা যদি বিদেশ চীন আম রপ্তানি করতে পারি ন্যায্য মূল্যটা পাবো। রপ্তানির পরিমাণ বাড়াতে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। সকল কৃষকদের সাথে আমরা নিবিড়ভাবে যোগাযোগ করতেছি। তো আম রপ্তানি করার ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই। রপ্তানির ক্ষেত্রে যে সমস্ত বাধা বিঘ্ন আছে সেগুলো দূর করে যাতে আমরা রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে পারি, সেজন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 37,504 হেক্টর জমির আমবাগান থেকে 3,86,000 মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। নওগাঁর গ্রাম পাহাড়পুর বৌদ্ধবিহার 8ম শতকের পাল আমলের সমৃদ্ধ এক নগরের ইতিহাস, যেখানে লুকিয়ে আছে হাজার বছরের পুরানো এক সভ্যতার নিদর্শন। দেশ বিদেশের হাজারো দর্শনার্থী প্রতিদিন অতীত ইতিহাস জানার কৌতূহলে ছুটে আসেন এখানে। প্রাচীন স্থাপত্যশৈলী নির্মাণ কৌশলে ছিল দারুণ নান্দনিকতা আর শিল্পের ব্যবহার। এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। পাহাড়পুর বৌদ্ধ বিহার নওগাঁর বদলগাছিতে অবস্থিত এই বিহারের অপর নাম সম্পুর। খ্রিস্টীয় 8ম শতকে পাল রাজা 2য় ধর্মপাল নির্মাণ করেন এই বিহার। তিব্বত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এই বিহারের খ্যাতি। তৎকালীন অন্যতম বৃহৎ বৌদ্ধ বিশ্ববিদ্যালয় হিসেবে সম্পুর মহাবিহার ছিল জ্ঞান চর্চার এক কেন্দ্রবিন্দু। দেশি বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করতেন এখানে। 1200 বছরের পুরনো 77টি কক্ষ বিশিষ্ট এই নিদর্শনটি দেখতে দেশ বিদেশ থেকে প্রতিদিন আসেন হাজারো দর্শনার্থী। এই জায়গাতে আসলে সেই 1200 বছর আগের ঐতিহাসিক আমাদের মনে পড়ে। প্রাচীন যে ইতিহাস এখানে পূর্বে কেমন ছিল এগুলো আমরা সবাই মিলে এনজয় করতে এসেছি। এটা প্রাচীন ঐতিহাসিক একটা জায়গা, এখানে আসলে
প্রাকৃতিক পরিবেশ দেখা যায়। এই বিহারে রয়েছে একটি জাদুঘর, যেখানে পাল আমলের বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হয়েছে। পাহাড়পুর বিহার দেখতে আসা দর্শনার্থীদের জন্য গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। বছরে অন্তত 7 লাখ দর্শনার্থী পাহাড়পুর দেখতে আসেন বলে জানায় সংশ্লিষ্ট দপ্তর। পর্যাপ্ত না হলেও আমাদের মোটামুটি যারা গবেষক বা দূর দূরান্ত থেকে আসেন তাদেরকে আমরা আবাসিক ব্যবস্থা দিতে পারি। তারপরে ভিতরে পর্যাপ্ত বসার জায়গা সেটিও আছে। পাহাড়পুর বৌদ্ধবিহারটি প্রত্ন নিদর্শন হিসাবে বর্তমান দেখভাল করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাল আমলের অনন্য নিদর্শন পাহাড়পুর বৌদ্ধবিহারকে 1985 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করে। প্রায় 200 বিঘা জমির উপর গড়ে ওঠা এই প্রত্ন নিদর্শনটি বরাবরই দর্শনার্থীদের কাছে আগ্রহের জায়গা। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে এমআর রকি, সময় সংবাদ। হুমকি পাল্টা হুমকিতে আবারও উত্তেজনা মধ্যপ্রাচ্যে। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আগ্রহী হলেও আত্মমর্যাদায় আঘাত এলে নিজস্ব পথেই এগোবে ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পরপর 2 দফা পরোক্ষ বৈঠকের পর আলোচনা নস্যাৎ করতে ইসরায়েল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করছে তেহরান। 3য় দফার বৈঠকের আগ মুহূর্তে কূটনৈতিক সমীকরণ ঘোলাটে করে তুলেছে এই বিতর্ক। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে ফিরেছে ইরান। মাস্কট ও রোমে হয়েছে 2 দফা পরোক্ষ বৈঠক। এতে অংশ নিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ওয়াশিংটনের বিশেষ দূত স্টিভ উইটকফ। মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি। তবে 3য় দফা বৈঠকের আগে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে তেহরানের বার্তা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি জোট আলোচনার ধারাবাহিকতা নষ্ট করতে তৎপর বলে অভিযোগ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেইর দাবি, ইরানের বিরুদ্ধে আবারও সক্রিয় হয়ে উঠছে একটি যুদ্ধংদেহী চক্র। আলোচনার পরিবেশকে অস্থির করতেই ইসরায়েল নানা অপচেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। জাতীয় স্বার্থ রক্ষা করেই ইরান চুক্তিতে যেতে চায় বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে গভর্নরদের এক সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যথাযথ মর্যাদা না দিলে ইরান নিজের পথেই হাঁটবে। এই পরিস্থিতিতে রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বয় জোরদার করছে তেহরান। 3য় দফা বৈঠকের আগে চীন সফরে যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইঙ্গিত দিয়েছেন আলোচনার অগ্রগতি নিয়ে ব্রিফিং দেয়া হবে বেইজিংকে। চীন ইরান তেল বাণিজ্যের পরিমাণ গত বছর ছিল প্রায় $29 বিলিয়ন। কাজেই আলোচনায় সরাসরি প্রভাব ফেলতে পারে চীনের ভূমিকা। এদিকে ইরান যেন পরমাণু কর্মসূচি বন্ধ করতে বাধ্য হয় তা নিশ্চিত করতে তৎপর ইসরায়েল। লিবিয়া মডেল অনুসরণ করেই ইরানের সামরিক ও বেসামরিক পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান অনেকটাই নমনীয়। ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানকে তার পরমাণু সক্ষমতার সামরিকীকরণ না করার শর্ত দেন মার্কিন দূত স্টিভ উইটকফ। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধাক্কা। বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী মার্কিন নাগরিকদের বড় অংশই প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগের ধরন নিয়ে সন্দিহান। আর এতে করে দ্বিতীয় মেয়াদের গোড়াতেই ট্রাম্পের জনপ্রিয়তা ছুঁয়েছে সর্বনিম্ন পর্যায়ে। একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে আলোচনা সমালোচনার তুঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো আদালতের রায় অগ্রাহ্য, কখনো আবার সংস্কৃতি কেন্দ্রের বোর্ডে নিজেকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ক্ষমতার অপব্যবহার করছেন ট্রাম্প, এমন গুঞ্জন উঠেছে। তবে ট্রাম্প প্রশাসন দাবি করে আসছে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের জনপ্রিয়তা বহুগুণে বেড়েছে। যদিও বার্তা সংস্থা রয়টার্সের জরিপ বলছে ভিন্ন কথা। বার্তা সংস্থাটির দাবি, ট্রাম্পের জনপ্রিয়তা কমার পাশাপাশি তার উপর মার্কিনদের আস্থাও কমেছে। 6 দিনের এই জরিপে ট্রাম্পের অনুমোদন হার 42%, যা তার নতুন মেয়াদের সর্বনিম্ন। একই ইস্যুতে জানুয়ারির জরিপে এই হার ছিল 47%। জরিপ অনুযায়ী 83% যুক্তরাষ্ট্রের নাগরিক বিশ্বাস করেন সন্তুষ্ট না হলেও আদালতের রায় মানা প্রেসিডেন্টের কর্তব্য। আর 1/3 রিপাবলিকান সহ 57% উত্তরদাতা বলেন বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনৈতিক মতভেদ দেখিয়ে তহবিল বন্ধ করা উচিত নয়। জরিপে 66% উত্তরদাতা মনে করেন প্রেসিডেন্টের হাতে জাতীয় জাদুঘর বা থিয়েটারের নিয়ন্ত্রণ থাকা উচিত নয়। আর্থিক সংকট, অভিবাসন নীতি, শুল্ক সহ সব ইস্যুতেই ট্রাম্পের বিরুদ্ধে সমর্থনের হার বেশি। অভিবাসন, যেটি তার সবচেয়ে শক্তিশালী ক্ষেত্র, সেখানেও ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট 46% মানুষ।
জরিপে সবচেয়ে তাৎপর্যপূর্ণ তথ্য ৭৫% উত্তরদাতা মনে করেন ট্রাম্পের তৃতীয় মেয়াদে অংশ নেওয়া উচিত না। এমনকি তার নিজের দল রিপাবলিকানদেরও ৫৩% এই মতের পক্ষে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভোরের সময়ে আরও থাকছে। প্রধান উপদেষ্টার সঙ্গে দোহায় আর্থনা সম্মেলনে অংশ নিলেন দেশের 4 নারী ক্রীড়াবিদ। প্র্যাকটিস ফ্যাসিলিটিস ও আবাসন ব্যবস্থা উন্নয়নের সহযোগিতার আশ্বাস কাতারের। পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ক্যান্সারের মতো ছড়াচ্ছে সাইবার অপরাধ। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা UNODCর প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে অপরাধ চক্র প্রতারণামূলক বিনিয়োগ, ক্রিপ্টোকারেন্সি, প্রেমের ফাঁদ সহ নানা ধরনের অনলাইন স্ক্যামের মাধ্যমে প্রতি বছর কয়েক হাজার কোটি ডলার হাতিয়ে নিচ্ছে। অপরাধ চক্র এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে বলেও সতর্ক করেছে সংস্থাটি। সাইবার অপরাধ এখন আর প্রযুক্তি ভিত্তিক কোনো গণ্ডির ভেতরে সীমাবদ্ধ নয়, হয়ে উঠেছে বৈশ্বিক নিরাপত্তার হুমকি। হ্যাকার, স্ক্যামার আর ডিজিটাল চোরেরা গড়ে তুলছে গোয়েন্দা পর্যায়ের অপরাধ চক্র। পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ক্যান্সারের মতো সাইবার অপরাধ ছড়িয়ে পড়ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা UNODC। এতে বলা হয়েছে চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার অপরাধ চক্র প্রতারণামূলক বিনিয়োগ, ক্রিপ্টোকারেন্সি, প্রেমের ফাঁদ সহ নানা ধরনের অনলাইন স্ক্যামের মাধ্যমে প্রতি বছর কয়েক হাজার কোটি ডলার হাতিয়ে নিচ্ছে। আর এই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির পেছনে রয়েছে শক্তিশালী অপরাধ চক্র। প্রতিবেদন অনুযায়ী এই অপরাধ চক্রগুলো মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলগুলোর জীর্ণ আবাসন এলাকা এবং কম্বোডিয়া ও লাওসের বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে কার্যক্রম চালায়। এসব চক্র কাজের প্রলোভনে পাচার হওয়া মানুষদের অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য করে। প্রতিবেদনে 2023 সালে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার আনুমানিক ক্ষতির পরিমাণ $37 বিলিয়ন বলা হলেও জাতিসংঘের ধারণা এই ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। অপরাধ চক্র বর্তমানে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে UNODC। চক্রগুলো আফ্রিকার জাম্বিয়া, অ্যাঙ্গোলা এবং নামিবিয়া সহ বিভিন্ন দেশে ঘাঁটি গেড়েছে। এমনকি ফিজি ও ভানুয়াতুর মতো দ্বীপরাষ্ট্রেও পৌঁছে গেছে। আর অর্থ পাচারের জন্য তারা এখন দক্ষিণ আমেরিকার মাদক চক্র, ইতালির মাফিয়া ও আয়ারল্যান্ডের অপরাধ চক্রগুলোর সঙ্গেও জোট গড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, অপরাধ চক্রগুলো আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নতুন এবং অভিনব সব উপায় খুঁজে বের করছে। নিজেদের ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করছে যেখানে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ, পেমেন্ট অ্যাপ এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলা সম্ভব। নেটওয়ার্কগুলোর অর্থায়ন বন্ধে সব দেশকে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থাটি। রাইসা জান্নাত, সময় সংবাদ। সৌদি আরবে হজ মৌসুমকে সামনে রেখে প্রবাসী ও ভিসাধারী দর্শনার্থীদের জন্য কঠোর সতর্কবার্তা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভিসার মেয়াদ শেষ হলেও যারা সৌদি আরবে অবস্থান করছেন তাদের জন্য অপেক্ষা করছে জেল জরিমানা ও দেশে ফেরত পাঠানোর মতো শাস্তি। সৌদি আরব থেকে বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হলে যদি কোনো প্রবাসী সৌদিতে থেকে যান তবে তাকে 50,000 সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, 6 মাস পর্যন্ত কারাদণ্ড এবং নিজ দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুস্পষ্ট করে জানিয়েছে, যারা ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে অবস্থান করছেন তারা হজ পালন করতে পারবেন না। শুধুমাত্র নির্ধারিত হজ ভিসাধারীরাই হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন। প্রতি বছর লাখ লাখ মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরবে যান। এই বিশাল আয়োজনে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে সৌদি সরকার। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন ভিসার শর্ত মেনে চলে এবং নির্ধারিত সময়ে দেশে ফেরত আসেন, অন্যথায় তাদেরকে আইনি ঝুঁকিতে পড়তে হতে পারে। এ বছরের হজ যাত্রা শুরু হবে 29 এপ্রিল থেকে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কাতারের আর্থনা সামিটের প্রথম দিনে ব্যস্ত সময় পার করলেন 4 নারী ক্রীড়াবিদ। সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাদের অবদানের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে আর্থনা সামিটে যোগ দেন নারী ফুটবল দলের অধিনায়ক
আফিদা খন্দকার এবং ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা। আর নারী ক্রিকেট দলের প্রতিনিধি হিসেবে আছেন সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে এই 4 নারী ক্রীড়াবিদ অংশ নেন সেখানে। আর্থনা সামিটের উদ্বোধন শেষে তারা দেখা করেন কাতার ফাউন্ডেশনের সিইও শেইখা হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে। এ সময় ফুটবল এবং ক্রিকেটের নানা বিষয় নিয়ে আলোচনা হয় তাদের মাঝে। ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নারীরা যাতে আরও ভালো করতে পারে এজন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। নারী অ্যাথলিটদের অনুশীলন সুবিধা বাড়ানো এবং জিমনেশিয়াম ও ডরমেটরি নির্মাণ করে দেওয়ার কথা বলেন শেইখা হিন্দ বিনতে হামাদ আল থানি। দেশের ফুটবলের খবর। নানা নাটকীয়তার পরও ফলাফলে হয়নি ফেডারেশন কাপের ফাইনালে। ময়মনসিংহে আলোক স্বল্পতার কারণে বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যকার ম্যাচ স্থগিত করা হয়। 1-1 গোল সমতায় শেষ হয় এদিনের খেলা। পেশাদার লীগ কমিটির বৈঠকের পর এই ম্যাচ নিয়ে সিদ্ধান্ত জানাবে বাফুফে। শাহজাহান খানের ক্যামেরায় রিফাতুল ইসলাম মিরনের রিপোর্ট। সাসপেন্স, বাগবিদণ্ডা, কার্ডের ছড়াছড়ি, কালবৈশাখীর তাণ্ডব, কি ঘটেনি এক ফেডারেশন কাপের ফাইনালে। তবে সবকিছুই বৃথা আলোক স্বল্পতায়। দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ফেড কাপের 2 ফাইনালিস্ট ম্যাচ শেষ করেছে অমীমাংসিতভাবে, তাও আবার শেষ বাঁশি বাজার মাত্র মিনিট 15 আগে। এর আগে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে জমজমাট ফাইনালের শুরুতেই আশা জাগায় বসুন্ধরা কিংস। 6 মিনিটে সাদউদ্দিনের ফ্রি কিক থেকে দলকে লিড এনে দেন এদুয়ার্দো লেসকানো। গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা চালায় আবাহনী। 15 মিনিটেই খেলা জমিয়ে তোলে আকাশী নীলা। দলকে সমতা এনে দেন ইব্রাহিম। ম্যাচের 38 মিনিটে বাগবিদণ্ডায় জড়ান 2 দলের খেলোয়াড়। কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর আবার মাঠে গড়ায় খেলা। 1-1 সমতায় শেষ হয় প্রথমার্ধ। এরপর বৈশাখী ঝড় ওলটপালট করে দেয় সবকিছু। বৃষ্টির কারণে 1 ঘন্টা স্থগিত থাকে ম্যাচ। ঝড় বৃষ্টি থামলেও খেলা মাঠে গড়াতে জটিলতা। ভেন্যুর উপযুক্ততা যাচাই না করে শুধুমাত্র নামকে অস্তে ঢাকার বাইরে ম্যাচ আয়োজন করেছে বাফুফে। ফুটে উঠেছে তার বাস্তব চিত্র। নেই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা। আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়টিও বোধহয় মাথায় ছিল না কারো। শেষ পর্যন্ত কর্দমাক্ত মাঠে আবারও নামে 2 দলের ফুটবলার। নির্ধারিত সময়ে ফলাফল না আসায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে আলোক স্বল্পতার কারণ দেখিয়ে ফাইনাল ম্যাচ স্থগিত করেন রেফারি। এ নিয়ে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। এটা লিগ কমিটি, আপনার ইজ বেটার টু টক টু দ্য লিগ কমিটি, দে উইল গিভ ইউ দ্য ইনফরমেশন। তো আমি তো প্রথমেই বললাম যে আমার কাছে মনে হচ্ছে ম্যাচটা আরও কন্টিনিউ করতে পারে। আগে আপনার ওই যে এটা 15 মিনিট হবে না এই সিদ্ধান্ত নিয়ে বন্ধ করাটা সঠিক হয়েছে কিনা এটা আমার মনে হয় যে ভাবার বিষয় আছে। রেফারি নিজেও বুঝতেছে যে এই ইনসাফিসিয়েন্ট লাইক, সুতরাং গোলকিপারের জন্য তার জন্য অসুবিধা, যার জন্য সে অ্যাবান্ডন ঘোষণা করছে। না, আমাদের কোনো আপত্তি নেই, আমরা খেলবো আবার। তবে পরবর্তীতে ফাইনাল ম্যাচ আয়োজনের দিনক্ষণ ও পদ্ধতি নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছে বাফুফে। খেলা কবে হবে, আগামীকাল হবে না 3 দিন পরে হবে, প্রফেশনাল লিগ কমিটি ডিসিশন নেবে। ঠিক আছে। ঝড় বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে ফেডারেশন কাপ ফাইনালের ম্যাচের ফলাফল নির্ধারিত হয়নি। এই ম্যাচ আবার কবে হবে সেজন্য অপেক্ষা করতে হবে পরবর্তী লিগ কমিটির মিটিং পর্যন্ত। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ময়মনসিংহ। এদিকে ময়মনসিংহে ফেডারেশন কাপ ফাইনালে ছিল নজিরবিহীন অব্যবস্থাপনা। অল্প সময়ে ঝড়েই ভেঙে যায় ডাগআউট ও প্রেস বক্স। নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় বৃষ্টিতে মাঠে জমে যায় পানি। এ নিয়ে প্রশ্ন করা হলেও সদুত্তর দিতে পারেনি বাফুফে কর্তারা। বিস্তারিত দেখে নেব রিফাতুল ইসলাম মিরনের আরও একটি রিপোর্টে। মুহূর্তের ঝড়ে লন্ডভন্ড ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম। উড়ে যায় ডাগআউট, ভেঙে পড়ে প্রেস বক্সের কাঠামো। স্কোরবোর্ড দেখে বোঝার উপায় নেই কিছুক্ষণ আগেও এখানে কোনো ম্যাচ চলছে। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে পানিতে টইটুম্বুর আউটফিল্ড। নিষ্কাশনের আধুনিক ব্যবস্থা না থাকায় টেবিল দিয়ে পানি সরানোর হাস্যকর প্রচেষ্টাও লক্ষ্য করা গেছে মাঠ কর্মীদের মাঝে। দেশের ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এমন দৃশ্য অবাক করেছে সবাইকে।
দীর্ঘদিন ধরে এই স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করলেও সংবাদকর্মীদের জন্য নেই কোনো প্রেস বক্স। ঝড়ের তাণ্ডবে নামমাত্র অস্থায়ী প্রেস বক্সটিও অকেজো হয়ে পড়ে। এতে বিপাকে পড়তে হয়েছে গণমাধ্যম কর্মীদের। মাঠের পাশে যে ড্রেনেজ সিস্টেম, এই ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো থাকা উচিত। পানি এমনভাবে আটকে গিয়েছে, পুরো ড্রেনটাই বন্ধ, এটা চলছে একেবারে কোনো অভিভাবকহীনভাবে। যে কোনো খেলায় সংবাদ মাধ্যমের প্রায়োরিটিটা সবার উপরে থাকে, যে সংবাদ মাধ্যম কোথায় বসবে, কোত্থেকে বসে খেলা দেখবে, তাদের সুযোগ সুবিধাগুলো কী থাকবে। এবং ময়মনসিংহে তো এটা নাই। 99% স্টেডিয়ামে আসলে যে কোনো প্রেস বক্স নাই। গত 3-4 বছর ধরে ঢাকার বাইরেই খেলা হচ্ছে। ফুটবল ফেডারেশন যদি সেইভাবে জোর একটা দাবি বা তাদের রিকোয়ারমেন্ট যদি এনএসসিকে প্রেজেন্ট করতে পারতো যে হ্যাঁ, যে এই ভেন্যুগুলোতে আমার এই জায়গাগুলো ঠিক করে দিতে হবে। হামজা সামিদদের নিয়ে সমর্থকদের মন ভুলিয়ে রাখলেও টুর্নামেন্ট ব্যবস্থাপনা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই বাফুফের। গ্যালারি, ডাগআউট, মাঠ সবকিছু ছিল সেকেলে। সব মিলিয়ে অবকাঠামোর সংকট থাকলেও এখানে ম্যাচ আয়োজন করেছে বাফুফে। যে বিষয়ে প্রশ্ন করা হলেও মেলেনি সদুত্তর। ঠিক আছে, এগুলো নিয়ে পরে আলোচনা হবে। ফুটবল ফেডারেশনের পাশাপাশি এই অব্যবস্থাপনার দায় এড়াতে পারে না জাতীয় ক্রীড়া পরিষদও। কারণ বাফুফে ব্যবহার করলেও স্টেডিয়াম ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব এনএসসির। এরকম অভিজ্ঞতা আমাদের ইতিপূর্বে কখনো হয়নি। আমরা আজকে এই বিষয়টার মুখোমুখি হয়েছি। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই একটা সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে আমরা এই সমস্যাগুলোকে সমাধানের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। ফেডারেশন কাপ ইতিহাসে অন্যতম আলোচিত ফাইনাল হতে পারত আবাহনী বসুন্ধরার এই ম্যাচ। তবে বাফুফে আর ক্রীড়া পরিষদের দায়সারা কাজে যে ম্যাচ এখন সমালোচিত, এই ভুল থেকে শিক্ষা নেবেন তো সংশ্লিষ্টরা। ইফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ময়মনসিংহ। ডিপিএলে বাইলস পরিবর্তনের অভিযোগ অস্বীকার করল মোহামেডান। বরং বিশেষ পরিস্থিতির কারণেই তৌহিদ হৃদয়ের এক ম্যাচ নিষেধাজ্ঞা কমানো হয়েছে বলে দাবি করেছেন ক্লাবটার ক্রিকেট কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু। এদিকে হৃদয় ইস্যুতে দলের উপর কোনো প্রভাব পড়ছে না বলে জানিয়েছেন তার সতীর্থ রনি তালুকদার। দেশসেরা আম্পায়ারের সঙ্গে তর্ক, এরপর গণমাধ্যমে উদ্ভট বক্তব্য। হৃদয়ের জন্য বড় শাস্তি ছিল প্রত্যাশিত। 2 ম্যাচের নিষেধাজ্ঞা এসেছিল ঠিকই, তবে এই ক্রিকেটার যেন সব নিয়মের ঊর্ধ্বে। 1 ম্যাচ পরেই মোহামেডানের জার্সিতে ফেরেন হৃদয়। কিভাবে শাস্তির পরিমাণ কমল সেই ব্যাখ্যা নেই। সিসিডিএম এর সভা না ডেকেই টুর্নামেন্টের বাইলস পরিবর্তন হয়ে গেছে অদৃশ্য শক্তিতে। যদিও এ সবই অস্বীকার করল সাদা কালো শিবির। বাইলস কোনো সংশোধন হয় নাই, এটা প্লেয়ারদের এটা টেকনিক্যাল কমিটির একটা ব্যাপার আছে যে 7 পয়েন্ট, যেহেতু তার 2+5 7 হয়ে গেছে, সে একটা ম্যাচ সাসপেন্ড হয়। এটা এখন সে যেহেতু একটা ক্ষমা চেয়ে ক্রিকেট বোর্ডে বা আম্পায়ার্স কমিটিতে একটা চিঠি দিছে এবং এই ক্ষমাটা তাকে করা হয়েছে। হ্যাঁ, বিশেষ বিবেচনা। এবং এটা কিন্তু বলে দিছে এটা শুধু তার জন্য না, এটা পরবর্তী যে টিমগুলো আছে তা এই সুবিধাগুলো সেগুলো একইভাবে পাবে। মোহামেডান কর্তা অস্বীকার করলেও বাইলস পরিবর্তন হয়েছে ঠিকই, তবে তা কিভাবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিকে হৃদয় ইস্যুতে যখন বিতর্ক বাড়ছে, তখন মোহামেডানের মাথায় শিরোপার সমীকরণ। এই ইস্যু দলে প্রভাব রাখছে কিনা এই প্রশ্ন করা হলো তারই সতীর্থকে। জানি 1 ম্যাচ ও ব্যান্ড হয়েছে, দেন ওর আরেকটা শাস্তি হওয়ার আর কি হতে পারে এটা শুনছি, বাট যে 2 ম্যাচ ব্যান্ড সেটা কিন্তু আমরাও জানি না। কারণ এটা কোচ জানতে পারে, ম্যানেজার জানতে পারে, ক্লাব জানতে পারে, কিন্তু আমরা প্লেয়াররা কিন্তু ওইটা নিয়ে আর চিন্তা করিনি। প্লেয়াররা প্রফেশনাল হিসেবে খেলতেছে এখানে, কারণ এখানে অনেক ধরনের কথাই হবে। কারণ এই ধরনের কথা আমাদেরকে মেনে নিতেই হবে, কারণ ওই যারা দর্শক আছে তারাই আমাদেরকে ভালোবাসা দিবে, তারাই আমাদেরকে সাপোর্ট করে, তারা আমাদেরকে নিয়ে কথা বলে, কারণ তারা আমাদেরকে ভালোবাসে বলে এই কথাগুলো ওনারা বলে। তারকাখচিত দল গড়েও এবারের ডিপিএল এর পয়েন্ট টেবিলে আবাহনীর চেয়ে পিছিয়ে সাদা কালো শিবির। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ম্যাথ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো লেটস টক অ্যাডমিশন প্রোগ্রাম। কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বিদেশে পড়ালেখা ও স্কলারশিপ নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে কলেজটির অধ্যক্ষ ও শিক্ষক ছাড়াও প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। আয়োজকরা জানায়, প্রতিষ্ঠানটির বর্তমান শিক্ষার্থীদের বিদেশে উচ্চতর শিক্ষা অর্জনে আগ্রহী করতে এই উদ্যোগ। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ছাড়াও আশেপাশের কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে আজ সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন ও প্রতীকী অনশন। ঢাবিতে বিকেলে বিক্ষোভ কর্মসূচি। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে এনসিপির সংহতি। চলতি অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 3.8%। আগামী বছর দাঁড়াবে 6.5। পূর্বাভাস IMF-এর। এবছর মূল্যস্ফীতি 10% থাকলেও। এ ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।